তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ফুল মেটাল অ্যালকেমিস্ট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে যদি আপনি একটা পরশ পাথর পেয়ে যান, যেই পাথরটা আপনাকে বানিয়ে দেবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, যেটা দিয়ে আপনি যা ইচ্ছা সেটাই করতে পারবেন, মৃত মানুষকে জীবিত পর্যন্ত করতে পারবেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ইন্টারেস্টিং ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। যার মানে বুঝতেই পারছেন, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় এমন একটা গ্রাম থেকে, যেখানের মানুষজন অ্যালকামি নামের একটা অদ্ভুত রকমের জাদুর প্র্যাকটিস করত, যেই জাদুর মাধ্যমে লোহার যে কোনো জিনিস যে কোনো সময় তারা সোনাতে কনভার্ট করতে পারত। তবে কিছু কিছু মানুষ তো এমনও ছিল যারা কিনা এই জাদুটার ইউজ করত মৃত মানুষকে জীবিত করার জন্য। তবে এই ব্যাপারটাও সবার মধ্যে প্রচলিত ছিল যে যদি এই বিদ্যাটা প্রয়োগ করার সময় কোনো রকমের উল্টাপাল্টা কিছু হয়ে যায়, মানে যদি 19 থেকে 20 হয়ে যায়, তাহলে একটা ভয়ঙ্কর রকমের ধ্বংসযজ্ঞ হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পারি এডওয়ার্ড ও অ্যালফোন নামের দুই ভাইকে, যারা কিনা ছোটবেলা থেকেই এই বিদ্যাটা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল। আসলে তাদের লাইব্রেরির মধ্যে অনেক রকমের বই ছিল, যেই বইগুলো পড়েই তারা এই জাদুমন্ত্রের নানান কিছু শিখছিল এবং সেগুলোকে সেখানে প্র্যাকটিসও করছিল। তো এরপরে একদিন তারা দুই ভাই এই জাদুবিদ্যার সাহায্যে একটা খেলনা বানায়, আর এটাকে তার মাকে খুশি হয়ে দেখাতে নিয়ে যায়। তবে যখনই সে তার মায়ের সামনে এটা নিয়ে যায়, তখনই তার মায়ের হার্ট অ্যাটাক হয়ে যায় আর তার মা সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পারি তার মাকে কবর দেওয়ার পরে এডওয়ার্ড আর অ্যালফোনি দুজনেই এখানে বসে প্রচণ্ড আপসেট হয়েছিল। তবে তখনই এডওয়ার্ড তার ভাইকে বলে যে আমরা এই জাদুবিদ্যার সাহায্যে যদি ট্রাই করি, তাহলে আমাদের মাকে আমরা জীবিত চাইলে করলেও করতে পারি। তবে অ্যালফোনি তাকে বলে যে এটা খুবই রিস্কি একটা ব্যাপার, যদি এটা 19 থেকে 20 হয়ে যায় অথবা আমরা যদি পুরোপুরি ফেল করি, তাহলে একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ হয়ে যাবে। তবে এডওয়ার্ড এগুলো কোনোভাবেই শুনতে চাইছিল না। সে যে কোনো মূল্যে তার মাকে ফেরত আনতে চাইছিল। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় অ্যালকেমি নামের এই বিদ্যাটার ইউজ করেই সে তার মাকে আবারও ফেরত আনবে। আর এরপর তারা দুই ভাই ঘরের মধ্যে গিয়ে এই সমস্ত বইগুলো পড়া শুরু করে। আর এই জাদুটাকে প্রয়োগ করার জন্য যেই সমস্ত জিনিসপত্রের দরকার ছিল, সেই সমস্ত জিনিসগুলো তারা তাদের ঘরের মধ্যে এনে একজোট করে। আর ফাইনালি তারা একটা গোল আকারের চক্কর দিয়ে সেখানে একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে ফাইনালি যখনই তারা মন্ত্র পড়া শুরু করে, তখনই আমরা দেখতে পারি এখানে একটা ঘূর্ণিঝড়ের মতো শুরু হয়ে যায়। এই পাতিলটার মধ্যে সমস্ত পানিগুলো ফোটা শুরু করে, এটার রূপটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর আস্তে আস্তে করে এই ঘূর্ণিঝড়টা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে তাদের ঘরটা পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়। তো এই ঘটনার পুরো 20 বছর পরে এখন আমরা দেখতে পারি এডওয়ার্ড অনেকটা বড় হয়ে গেছে, আর এখন সে একটা ফাদারের পেছনে দৌড়াচ্ছে। আসলে এই ফাদারের কাছে একটা পরশ পাথর ছিল, যেই পাথরটার সাহায্যে কোনো রকমের ঝামেলা করা ছাড়াই খুব সহজেই অ্যালকামি করা যায় আর এই জাদুগুলোর প্রয়োগ করা যায়। তো এই জন্য সেই পাথরটা নেয়ার জন্য ফাদারের পেছনে দৌড়াচ্ছিল। তবে ফাদার কোনোভাবেই এই পাথরটা দিতে চাইছিল না। এই জন্য সেই পাথরটার সাহায্যে তার উপরে নানান রকমের পিলার গাছগাছরা দিয়ে আক্রমণ করা শুরু করে। এরপর সেই ফাদার খুবই ভয়ঙ্কর রকমের দেখতে কিছু জীবজন্তুকেও নিয়ে আসে, যারা কিনা এডওয়ার্ডের উপর আক্রমণ করে দেয়। আর তখন আমরা দেখতে পারি এডওয়ার্ড তার জাদুর মাধ্যমে সেও একটা শুল বের করে নিয়ে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে এখন এডওয়ার্ডও হয়ে গেছে একজন অ্যালকেমিস্ট, আর সে এই ভয়ঙ্কর জন্তুগুলোর সাথে এক এক করে ফাইট করা শুরু করে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে রোবটের মতো একটা লোক চলে আসে, যে কিনা এক এক করে এই সমস্ত জন্তুগুলোকে মারা শুরু করে দেয়। তবে এই মারামারি করতে গিয়ে হঠাৎই তার মাথাটা ধর থেকে আলাদা হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি আসলে তার মাথা তো ছিলই না, বরং তার কোনো শরীরও ছিল না, সে ছিল হাওয়ার মধ্যে কিছু একটা। আর আসলে এডওয়ার্ডের হাত পাও লোহা দিয়ে বানানো ছিল, এই জন্যই সবাই তাকে ফুল মেটাল অ্যালকেমিস্ট বলে ডাকতো। আর এরপরে যখনই এডওয়ার্ড তার লোহার হাত দিয়ে ফাদারকে একটা পাঞ্চ করে, ফাদারও তাকে পাঞ্চ করার ট্রাই করে, তখন তার আংটিটা হাত থেকে খুলে মাটিতে পড়ে যায়। এখন এডওয়ার্ডের মনে হচ্ছিল যে সে তার মিশনটা কমপ্লিট করে ফেলেছে, এখন সে যে কোনো ওয়েতে পাথরটা নিয়ে এখান থেকে চলে যাবে। তবে তখনই এখানে কর্নেল মাস্ট্যাং চলে আসে তার পুরো বাহিনী নিয়ে, আর তারা এই ফাদারকে তো অ্যারেস্ট করেই, সঙ্গে এডওয়ার্ডকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন এডওয়ার্ড সেই পাথরটার দিকে ইশারা করে তাদেরকে বলে যে এটা হচ্ছে গিয়ে পরশ পাথর, এটা যেই কোনো ওয়েতে আমার চাই। তবে তখন মাস্ট্যাং তাকে এটা প্রমাণ করিয়ে দেখিয়ে দেয় যে আসলে এই পাথরটা আসল না, এটা হচ্ছে নকল একটা পাথর। এইটা দেখার পরে এডওয়ার্ডের মন ভেঙে পুরো চুরমার হয়ে যায়, কারণ এতগুলো বছর যাবৎ সে এই পাথরটা পাওয়ার জন্য কত কিছুই না করেছে, কিন্তু আজকে সে দেখতে পেল এটা নকল একটা পাথর। আর তখন আমরা দেখতে পারি রোবটের মতো সেই ছেলেটাও চলে আসে, যে কিনা আর অন্য কেউ ছিল না, সে ছিল এডওয়ার্ডের ভাই অ্যালফোনি। তো এরপরে তাদের সবাইকে ধরে নিয়ে আসা হয় হেডকোয়ার্টারে। আর এখানে সবাই তাকে বোঝানোর ট্রাই করে যে আসলে পরশ পাথর নামের কোনো পাথরই নেই, সেই ফাদারের হাতে যেই পাথরটা ছিল এটা শুধুমাত্র কাজ করছিল তার মধ্যে যেই পাওয়ারটা আছে সেটার জন্য। সে এটাকে এমনভাবে শো করছিল যেন এটা পরশ পাথর, তবে পরশ পাথর বলতে কিছু নেই। তবে এডওয়ার্ড এটাকে কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। তার বিশ্বাস ছিল যে পরশ পাথর নামে কিছু একটা আছেই, যেটার সাহায্যে সে তার হাত পা, তার ভাইয়ের শরীর এবং তার মাকেও সে ফিরিয়ে আনতে পারবে।
আর এখান থেকে যখন এডওয়ার্ড বাসার দিকে ব্যাক করছিল তখন তার ছোটবেলার বন্ধু উইনরির সাথে তার দেখা হয়ে যায়। আর যখন উইনরি এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন সেও তাকে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমিও তোমাকে সাহায্য করব সেই পাথরটাকে খুঁজে বের করতে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই ফাদার চলে এসেছে একটা সিক্রেট ঘরের মধ্যে। আসলে সেই ফাদার কোনো রকমে মিলিটারিদের হাত থেকে বেঁচে এই ঘরের মধ্যে চলে এসেছে, যেখানে কিনা 3টা ভয়ঙ্কর গ্যাংস্টার তার জন্য ওয়েট করছিল। আসলে এই গ্যাংস্টারদের লিডার ছিল লাস নামের একটা মেয়ে, আর তাছাড়া এনবি নামের খুবই লম্বা একটা মেয়ে ছিল যে কিনা যেই কারো রূপ ধারণ করতে পারত। আর তাছাড়া গটনি নামের একটা ছেলেও ছিল যে কিনা যেই কোনো কিছুই খেতে পারত। আসলে আমরা জানতে পারি লাশই এই ফাদারকে কোনো একটা কাজে পাঠিয়েছিল, তবে যেহেতু ফাদার এই কাজটা করতে পারেনি, মানে সে ব্যর্থ হয়েছে, এই জন্য লাশ তার হাতটাকে বড় করে তার গলা টিপে তাকে সেখানেই মেরে ফেলে। আর তার মরার সঙ্গে সঙ্গেই গুটনি তার শরীরের পুরোটাই আস্ত খেয়ে ফেলে। এদিকে যখন এডওয়ার্ড ঘুমানোর ট্রাই করছিল তখন সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। তার বারবার করে 20 বছর আগের সেই এক্সপেরিমেন্টের কথা মনে পড়ছিল। আসলে যখনই তার এক্সপেরিমেন্টটা ফেল হয়েছিল তখন তাকে 70 দরজার সামনে নিয়ে আসা হয়েছিল, যেই 70 দরজার পেছনে পৃথিবীর সমস্ত রকমের জ্ঞান ছিল। আর হঠাৎই 70 দরজাটা খুলে যায় আর ভয়ঙ্কর 2টা হাত তাকে টেনে সোজা দরজার ভেতরে নিয়ে যায়। আমরা দেখতে পারি এডওয়ার্ড মহাবিশ্বের মধ্যে খুবই ভয়ঙ্কর গতিতে উঠছিল, তবে এই উড়াউড়ির মধ্যেই সে তার মাকে দেখতে পায়। তবে যখনই সে তাকে টাচ করতে চায়, মানে একেবারে কাছাকাছি চলে যায়, তখনই সে আবার এই দরজা থেকে বাইরে চলে আসে। তবে এতক্ষণ এই জ্ঞানের সমুদ্রে ওড়ার জন্য এডওয়ার্ড অ্যালকমির সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছিল, সে হয়ে গিয়েছিল একজন মাস্টার। তবে তখন সে হাওয়ার মধ্যে একটা লোককে দেখতে পারে যে কিনা এডওয়ার্ডকে বলছিল যে যদি কেউ কোনো মৃত মানুষকে জীবিত করতে চায় তাহলে তাকে তার বদলে তার শরীরের কোনো একটা অঙ্গ দিতে হবে। আর যেহেতু এডওয়ার্ড যেই কোনো ওয়েতে তার মাকে সেভ করতে চাইছিল, এই জন্য সেই শরীরটা তার একটা পাই নিয়ে নেয়। তবে এরপরেই এডওয়ার্ড দেখতে পারে সে তার ঘরে ফিরে এসেছে, আর ঘরটা পুরোটা যেমনটা তেমনই ছিল, তবে তার একটা পা পুরোপুরি মিসিং ছিল। সে যখন তার ভাই অ্যালফনিকে চারপাশে খোঁজার ট্রাই করে তখন কোনোভাবেই সে তার ভাইকে খুঁজে পাচ্ছিল না। সে তখন এটা বুঝতে পারে যে হয়তোবা তার মাকে বাঁচানোর জন্য তার ভাই তার পুরো শরীরটাকেই তাকে দিয়ে দিয়েছে। তো এরপরে এডওয়ার্ড কোনো রকমে হামাগুড়ি দিয়ে দিয়ে ঠিক সেই জায়গায় চলে আসে যেখানে 20 বছর আগে তারা এক্সপেরিমেন্ট করেছিল। এখানে সে কালো রঙের কিছু একটা দেখতে পারে যেটা খুবই অদ্ভুত রকমের ছিল, যেটা তার মা তো অবশ্যই ছিল না। এই জন্য এডওয়ার্ড প্রচণ্ড রাগ করে, আর সে একটা লোহার শিল্ডের সাথে ধাক্কা খাওয়ার পরে তার ভাইকে ফেরত আনার জন্য ফাইনালি আবারও প্রার্থনা করা শুরু করে। এই জন্য সে আবারও চলে আসে সেই একই জায়গায়, মানে 70 দরজার সামনে। তবে এইবার যেহেতু এডওয়ার্ড চাচ্ছিল তার ভাইকে সেভ করতে, এই জন্য তার ভাইয়ের জন্য সে তার একটা হাত দিয়ে দেয়। আর যখন সে ঘুম থেকে উঠে যায় তখন সে দেখতে পারে তার হাতটা একটা লোহার হাত হয়ে গেছে, আর তার ভাইও জীবিত হয়ে গেছে। তবে তার ভাইয়ের কোনো শরীর ছিল না, বরং সে হয়ে গিয়েছিল একজন রোবটের মতো। এখন বর্তমান সময়ে কর্নেল তাদের 2 ভাই এবং তার বন্ধুকে নিয়ে টাকার নামের একটা অ্যালকমিস্টের কাছে আসে, কারণ তাদের এটা বিশ্বাস ছিল যে হয়তোবা এই অ্যালকমিস্টের কাছ থেকে পরশপাথর সম্পর্কে তারা কোনো ইনফরমেশন পেলেও পেতে পারে। আর যখন এখানে তারা আসে তখন টাকার তাদেরকে তার ল্যাবটা দেখায়, যেখানে সে নানান রকমের জীবজন্তুকে এক করে একটা অদ্ভুত রকমের জীবজন্তু বানিয়েছিল। এরপরে এডওয়ার্ড তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে, আর সে বলে যে আমার যেই কোনো ওয়েতে পরশ পাথরটা দরকার, কারণ এই পাথর সাহায্যে আমি আমার মাকে আবারও ফেরত আনতে পারবো, আর আমি যেই কোনো মূল্যে এটাকে চাই। তবে টাকার তাকে বলে যে আমি নিজেও তো জানি না যে পরশ পাথরটা কোথায় আছে, তবে হ্যাঁ তোমার গল্পটা আমার মন ছুঁয়ে গেছে, এই জন্য আমার পক্ষ থেকে যতটা করা যায় আমি ততটাই দিয়ে ট্রাই করব তোমাকে সাহায্য করার জন্য। আর এর পরের সিনে আমরা দেখতে পারি এডওয়ার্ড আর উইনরি ট্রেনে করে অন্য একটা শহরে চলে যায়। আসলে তারা সেই শহরে যাচ্ছে ডক্টর মার্কোসের সাথে মিট করতে, যার কাছে পরশ পাথর থাকলেও থাকতে পারে বা পরশ পাথর সম্পর্কে কিছু ইনফরমেশনও থাকতে পারে। তবে যাই হোক, এরপরে যখন এডওয়ার্ড ডক্টর মার্কোসের ঘরে আসে তখন ডক্টর মার্কোসের মনে হয় যে তারা হয়তোবা খারাপ লোক, এই জন্য সে তাদের উপরে গুলি করে দেয়। এই জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য ফাইনালি বাধ্য হয়ে এডওয়ার্ডকে ডক্টরকে বেহুশি করতে হয়। আর যখন ডক্টর জ্ঞান ফিরে পায় আর এডওয়ার্ডের সমস্ত কথাগুলো শুনে, তখন ডক্টর তাকে ওয়ার্নিং করে বলে দেয় যে আসলে পরশপাথর সম্পর্কে তুমি যত কম জানবে ততই তোমার জন্য মঙ্গল, কারণ এইটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যেটা কিনা তোমাকেও ডিস্ট্রয় করে দিতে পারে। তবে তখনই সে জানালায় কিছু একটা ফিল করতে পারে, এই জন্য সে জানালার মধ্যেই শ্যুট করে দেয়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে সেই গ্যাংস্টার লাশ নামের মেয়েটা পেছন থেকে লুকিয়ে লুকিয়ে তাদের উপরে গোয়েন্দাগিরি করছিল। লাশ আস্তে আস্তে করে সামনের দিকে আগানো শুরু করে, আর মার্কোসও তার উপরে কয়েকটা গুলি করে দেয়, তবে কোনোভাবেই কোনো কাজ হয় না, মানে লাশের উপরে গুলির কোনো প্রভাবই পড়ে না। এরপর সে ফাইনালি তাদের 3 জনকে দেয়ালের সঙ্গে আঠার মতো লাগিয়ে দেয়, আর মার্কোসের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে সে হঠাৎই গায়েব হয়ে যায়। আর তার যাওয়ার পরে মার্কোস তার শেষ নিঃশ্বাসগুলো নেয়ার একেবারে আগ মুহূর্তেই এডওয়ার্ডকে বলে দেয় যদি তুমি পরশ পাথর চাও তাহলে তুমি সেটা ল্যাবরেটরি 5 এর মধ্যে পাবে। আসলে এটা ছিল একটা মিলিটারি বেস ক্যাম্প, যেটা কিনা অনেক বছর আগে মিলিটারিরা ইউজ করতো।
আর এতটুকু বলার পরেই ডক্টর মার্কোসের সেখানে মৃত্যু হয়ে যায়। এখন এই ব্যাপারটা জানার পরে এডওয়ার্ড বুঝতে পারে যে এখন আর এখানে থেকে কোনো লাভ হবে না, এই জন্য সে সরাসরি চলে আসে টাকারের কাছে। তবে সে দেখতে পারে টাকার মানুষ আর কুকুরকে মিক্স করে নতুন একটা জন্তু বানিয়েছে। সে এডওয়ার্ডকে বলে যে এই এক্সপেরিমেন্টটা করার জন্য সে তার মেয়ে এবং তার কুকুরটাকে বলি দিয়েছে। এর আগে যে এক্সপেরিমেন্টটা সে করেছিল সেখানে সে তার ওয়াইফকেও বলি দিয়ে দিয়েছিল। তবে এগুলো শোনার পরে এডওয়ার্ডের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। সে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তবে একেবারে শেষ মুহূর্তে অ্যালফোনে এসে তাকে আটকে দেয়। আর এরপরে ফাইনালি তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তার মেয়ে এবং তার ওয়াইফের হত্যার জন্য। এরপরে এডওয়ার্ড মিলিটারির সমস্ত বইগুলো পড়া শুরু করে। পুরনো আমলের যত বইগুলো ছিল সেই ইতিহাসগুলো সে পড়া শুরু করে, যাতে করে ল্যাবরেটরি 5 সম্পর্কে সে কিছু ধারণা পেয়ে যায়। তবে অনেক দিন অনেক বই পড়ার পরেও কোনোভাবে সে ল্যাবরেটরি 5-এর কোনো অস্তিত্বই পাচ্ছিল না। তবে একদিন হঠাৎ করেই একটা মিলিটারি জেনারেল তার সামনে চলে আসে আর সে এসে তাকে বলে যে তুমি যেই ল্যাবরেটরি 5 খুঁজছো সেটা তো আসলে হচ্ছে মিলিটারিদের স্টোর রুমের নাম, যেটা কিনা অনেক বছর আগে ইউজ করা হতো, তবে এখন সেটাকে আর ইউজ করা হয় না, সেটা পুরোপুরি খালি পড়ে আছে। আর এইটা শোনার পরে এডওয়ার্ড পুরোপুরি খুশি হয়ে যায় আর সে বুঝতে পারে যে সে সেখানেই সেই জিনিসটা পাবে, এই জন্য সে খুব দ্রুতই সেখানে চলে যায়। আর তখন এদিকে একটা অফিসার যখন ল্যাবরেটরি 5 নিয়ে রিসার্চ করছিল তখন সে বুঝতে পারে যে ল্যাবরেটরি 5 হচ্ছে একটা গোলক ধাঁধার মতো, আসলে যেই সেটার মধ্যে যায় সেই কোথায় যেন হারিয়ে যায়। আর এই জন্য সে বুঝতে পারে যে হয়তোবা কিছু বছর আগেই এইটাকে কোনো একটা বড় জাদুর এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা হতো, আর এই জন্যই এখন এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কোনো মিলিটারি অফিসার সেখানে আর যায় না। আর এই সমস্ত খবরগুলো জেনারেলকে জানানোর জন্য যখন সে বেরিয়ে হতে যাচ্ছিল তখনই দুর্ভাগ্যবশত তার সামনে লাশ চলে আসে যে তাকে সেখানেই আটকে দেয়। তবে বেচারা অফিসার কোনোভাবে সেখান থেকে বেরিয়ে ফোন বুথে গিয়ে জেনারেলকে কলই দিচ্ছিল, তখনই পেছন থেকে এনবি কর্নেল মাস্টারের রূপ নিয়ে চলে আসে আর সেই অফিসারকে সেখানেই মেরে ফেলে। আসলে তারা চাইছিল এই অফিসারকেও জেলের মধ্যে পাঠিয়ে দিতে, কারণ এইটাই ছিল তাদের প্ল্যান। আর তাদের প্ল্যানটা সফলও হয়ে যায়, কারণ তাকে এই সরাসরি রাস্তার মধ্যে খুন করতে কিছু মানুষ স্বচক্ষে দেখেও ফেলে। আর অন্যদিকে পাগল অ্যালকেমিস্ট টক্করও জেল থেকে কোনো রকমে পালিয়ে যায় আর এডওয়ার্ড আর তার ফ্রেন্ডদেরকেও অ্যারেস্ট করে ফেলা হয়, কারণ তারা সেই খুনি মাস্টারের সাথেই মাঝে মধ্যেই মিট করতো আর কথাবার্তা বলতো। এখন তাদের সবাইকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করা হয়। তবে আমরা দেখতে পারি এডওয়ার্ড খুবই চালাকি করে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর তারা একটা গাড়ি নিয়ে চলে আসে সেই ল্যাবরেটরি 5-এর মধ্যে। তবে এখানেও কিছু আর্মি অফিসার তাদের সামনে চলে আসে আর কর্নেল মাস্টারের সঙ্গে একটা লেফটেন্যান্টের ঝগড়া লেগে যায়। আর যখন কর্নেল মাস্টার একটা চুটকি দেয় তখনই লেফটেন্যান্টের শরীরের মধ্যে আগুন লেগে যায় আর এটা দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখনই তারা দেখতে পারে যে আগুনের মধ্য থেকে তার রূপটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এটা কোনো অফিসার ছিলই না, এটা ছিল অফিসারের রূপে এনবি নামের সেই মেয়েটা। খুব শীঘ্রই এখানে লাশও চলে আসে আর সে এসেই কর্নেলের পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়, যেই জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এরপর যখনই সে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন এডওয়ার্ডও তাকে ফলো করে তার পেছন পেছন দৌড়াচ্ছিল। তবে খুব শীঘ্রই সে একটা ফাঁকা ঘরের মধ্যে চলে আসে, যেখানে সে দেখতে পারে ঠিক তেমনই একটা জাদুর বৃত্ত বানানো হয়েছে যেইটা তারা ছোটবেলায় বানিয়েছিল। তবে এডওয়ার্ড এখানে কিছু একটা বোঝার ট্রাই করতো তার আগেই তার সামনে পাগল টাকার চলে আসে আর সে তার পকেট থেকে একটা পরশ পাথর বের করে তাকে বলে যে এমন পরশ পাথর এখানে হাজার হাজার বানানো হয়, তাও প্রত্যেকটা দিন। আসলে এই সমস্ত ব্যাপারটা মিলিটারিরাই রান করে, তাদের আন্ডারেই এগুলো চলে। আর যেহেতু কোনো মৃত মানুষকে জীবিত করার জন্য কোনো না কোনো বলি অবশ্যই দিতে হয়, এই জন্য মিলিটারি অফিসাররা তাদের মৃত আত্মীয় স্বজনকে জীবিত করার জন্য এখানের যেই কয়েদিরা থাকতো তাদেরকে বলি দিত। আর এইটা শোনার পরে এডওয়ার্ড পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখন এখানে লাশ চলে আসে আর সে সোজা এসে টক্করকে মেরে ফেলে, কারণ সে এডওয়ার্ডের কাছে গোপন কিছু তথ্য বলে দিয়েছিল। তবে তখন আমরা জানতে পারি যে আসলে লাশ কখনো জন্মই নেয়নি, লাশ হচ্ছে গিয়ে অ্যালকেমিস্ট দিয়ে বানানোই একটা প্রাণী, এই জন্যই সে মানুষের চেয়ে একটু ডিফারেন্ট আর মানুষের চেয়ে একটু বেশি শক্তিশালী। আর এরপরে ফাইনালি তাদের সামনে চলে আসে এই পুরো অপারেশনের মাস্টারমাইন্ড জেনারেল। আর জেনারেল এসে তাদের সবাইকে বলে যে আমার ইচ্ছা এইরকমই একটা ভয়ঙ্কর বাহিনী রেডি করা, যাতে করে আমাদের সাথে কেউ কোনোদিন টক্কর দিতে না পারে। আর লাশ হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ভয়ঙ্কর বাহিনীর অন্যতম একজন সদস্য। আর এরপরে যখনই জেনারেল লাইটটা অন করে তখনই ছাদে আমরা দেখতে পারি হাজার হাজার রোবট পড়ে আছে, যেগুলোর মধ্যে কোনো জীবন ছিল না। আর এরপরে একটা মেশিনের সাহায্যে যখন এই পরশ পাথরগুলো রোবটদের কাছে পাঠানো হয় আর এই পরশ পাথরগুলো রোবটদের বুক পর্যন্ত গিয়ে পৌঁছায়, তখনই একটা একটা করে রোবট জীবন ফিরে পাওয়া শুরু করে আর তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসা শুরু করে। জেনারেল তার নিজের বানানো রোবট দেখার পরে খুশিতে পাগলের মতো হয়ে যায় আর রোবটদেরকে কমান্ড দেওয়ার জন্য তার সামনে যায়। তবে হঠাৎই কি হয়ে গেল, রোবটরা উল্টো তার উপরেই আক্রমণ করে দেয় আর তাকেই পুরো ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলে। আর এরপর যখন রোবটরা অন্যদের উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখনই সেখানে অ্যালফোন, কর্নেল আর উইনরে চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে তখন যে লাশ কর্নেলের উপরে আক্রমণ করেছিল সেখানে কর্নেলের মৃত্যু হয়নি,
এরপর তারা সবাই মিলে রোবটদেরকে মারা শুরু করে। তবে যেহেতু রোবটদের সংখ্যা অনেক বেশি ছিল, এই জন্য তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারছিল যে আজকে তারা এখান থেকে আর বেরিয়ে যেতে পারবে না, তাদের মৃত্যু আজকে এখানেই নিশ্চিত। তবে তখনই কর্নেল মাস্টাং তাদের সবাইকে বলে যে রোবটদেরকে মারার একটা নতুন ওয়ে আছে। রোবটদেরকে মারতে হলে তাদের একে অন্যের মাথার সঙ্গে বাড়ি দিতে হবে, আর এমন করেই এরপরে তারা রোবটদেরকে মারা শুরু করে। তবে যেহেতু এখনও রোবটদের সংখ্যা অনেক অনেক বেশি ছিল, এই জন্য তারা সেখান থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তবে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ফেস করতে হয় লাশ আর তার টিমকে। যদিও কর্নেল এখানে অনেকটা আহত অবস্থায় ছিল, তবে তবুও সে তার সমস্ত পাওয়ার এক জায়গায় করে আর ফাইনালি একটা ভয়ঙ্কর আগুনের গোলা বের করে। যেই আগুন দিয়ে যখনই সে তাদের উপর আক্রমণ করে, তখন ওই দুজনের কিছু না হলেও বেচারি এনবি এখানে পুড়ে ছাই হয়ে যায়। এরপরে কর্নেল বারবার করে লাশের উপরে আক্রমণ করা শুরু করে আর তাকে কয়েকবার মেরেও ফেলে। তবে কোনোই লাভ হয় না, কারণ বারবারই সে আবারও জীবিত হয়ে যায়। আর তখন লাশ এটা খোলাসা করে যে আসলে তার বুকের মধ্যেও একটা পারস পাথর আছে, যেটার জন্য তাকে যতবারই মারা হয় ততবারই সে জীবিত হয়ে যায়। আর এটার জন্যই সে একটা ভয়ঙ্কর পাওয়ারও পেয়েছে। আর এই জন্য এডওয়ার্ড, অ্যালফোনি আর কর্নেল তারা তিনজন একসাথে তার উপরে আক্রমণ করে। কর্নেল তার জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে গিয়ে তার বুক থেকে পরশ পাথরটা বের করে ফেলে, যেই জন্য বেচারির লাশের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো গ্লুটনি দেখতে পারে, তখন সে এখান থেকে ভয়ে পালিয়ে চলে যায়। এখন ফাইনালি যেহেতু কর্নেল সেই পরশ পাথরটা পেয়ে গেছে, এই জন্য সে এইটা এডওয়ার্ডকে দিয়ে দেয়, যাতে করে এইটার সাহায্যে সে তার ভাই এবং তার মাকে ফিরিয়ে আনতে পারে। এরপরে এডওয়ার্ড তার ভাইয়ের শরীরটাকে ব্যাক করানোর জন্য প্রেয়ার করা শুরু করে। তবে সে আবারও সত্যের দরজার সামনে চলে আসে। এখানে সে তার ভাইয়ের শরীরটাকেও দেখতে পারে, যেটা কিনা ফিজিক্যাল রূপে এখানেই ছিল। এখন যেই হাওয়ার মতো লোকটা আছে, তাকে যদি সে এই পরশ পাথরটা দিয়ে দেয়, তাহলেই তার ভাইয়ের বডিটা পৃথিবীতে ব্যাক করবে। তবে সে এটা দিতে যাওয়ার একেবারে লাস্ট মুহূর্তেই আবারও মনটা ঘুরিয়ে নেয়। আসলে এডওয়ার্ড কোনোভাবেই এই পাথরটাকে তার ফায়দার জন্য ইউজ করতে চাইছিল না, কারণ সে অলরেডি এটা দেখে ফেলেছে যে এই পাথরগুলোর জন্য কত কত জীবন নষ্ট হয়েছে, কিছু মানুষের ফায়দার জন্য কত মানুষকে এগুলোর ফলভোগ করতে হয়েছে। আর এরপরে ফাইনালি আবারও এডওয়ার্ড পৃথিবীতে ব্যাক করে, আর এখানে এসে সে তার ভাই অ্যালফোনির কাছে মাপ চায়। সে বলে যে তোমার শরীরটা আমি ব্যাক আনতে পারলাম না, আমাকে প্লিজ মাফ করে দিও। আর অ্যালফোনিও তাকে মাফ করে দেয়, আর সেও প্রমিস করে বলে যে সেও কখনো অ্যালকমি ইউজ করবে না, কারণ এই অ্যালকমির জন্যই তাদের জীবনে যত ঝামেলার সৃষ্টি হয়েছে। এই জন্য এটা থেকে যতটাই দূরে থাকা যায় ততটাই তাদের দুইবার জন্য ভালো, আর বাকি সমাজের জন্যও ভালো। আর ফাইনালি আমরা দেখতে পারি এডওয়ার্ড দেখতে পারে নতুন একটা সূর্য উদয় হচ্ছে। এইটার মানে এইটা ক্লিয়ার যে এডওয়ার্ডও তার জীবনে নতুন একটা সূর্যের উদয় করেছে। এখন সে তার জীবনটাকে নতুন করে শুরু করবে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।